প্রিয় ছাত্রছাত্রী, আরও একবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেখানে আমরা জানব ক্লাস 12 হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন অধ্যায়ের আলোকীয় সমবায়তা আজকের আলোচ্য বিষয়, অর্থাৎ অপটিক্যাল আইসোমারিজম সম্পর্কে আমরা জানব। দেখো, আমরা আজকে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করব সেইখানে আমাদের কল্পনা কিন্তু 3Dতে থাকবে। ঠিক আছে, 3D কল্পনার মধ্য দিয়ে আমরা কিন্তু প্রত্যেকটাই এক্সপ্লেনেশন করব। তো তোমাদের কাছে একটাই বলার যে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে। তো প্রথমে আমরা চলে যাই আলোকীয় সমবায়তা বা অপটিক্যাল আইসোমার আমরা কাদেরকে বলবো। দেখো, অপটিক্যাল আইসোমার হলো যে সমস্ত যৌগগুলোকে তাদের যে ত্রিমাত্রিক যে গঠন, অর্থাৎ 3 ডাইমেনশনাল, যদি আমরা এক্স ওয়াই জেডকে যদি আমরা ডাইমেনশন হিসেবে ধরি, তাহলে 3 ডাইমেনশন বা 3 ডাইমেনশন গঠন সংকেতে তার যে দর্পণের যে প্রতিবিম্ব, অর্থাৎ একটা আয়নার সামনে যদি কোনো বস্তুকে রাখি, তার যে প্রতিবিম্ব, সেই যে প্রতিবিম্ব এবং ওই বস্তু পরস্পর যদি উপরিপাতিত বা সমাপাতিত বা অধরপাতিত বা সুপার ইম্পসিবল যদি না হয়, তখন কিন্তু সেই সমস্ত যৌগগুলোকে আমরা বলবো আলোকীয় সমবায়তা দেখাবে। তাহলে কি বললাম, যে জিনিসটা আমি বললাম সেটা আগে একটু দেখে নিই যে আলোকীয় সমবায়তার সংজ্ঞাটা কি হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সব যৌগের ত্রিমাত্রিক গঠন সংকেত এবং তার যে দর্পণের যে প্রতিবিম্ব, তার ওপর যদি সমাপাতিত বা অধিরোপিত, যেটাকে আমরা সুপার ইম্পসিবল বলবো, সেই সুপার ইম্পসিবল যদি না হয়, তখন সেই দুটো আইসোমারকে আমরা বলবো আলোকীয় সমবায়তা। বোঝা গেল? জিনিসটা যদি বুঝতে না পারো, তাহলে যে উদাহরণটা দিচ্ছি, উদাহরণটা দিলে আশা করি জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমি ল্যাকটিক অ্যাসিডকে উদাহরণ হিসেবে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিড। তো এই ল্যাকটিক অ্যাসিডকে যদি আমরা কোনো একটা দর্পণের সামনে রাখি, অর্থাৎ আয়নার সামনে রাখি, সমতল দর্পণে, ঠিক আছে, তো সেই সমতল দর্পণে যদি রাখা হয়, তখন কিন্তু এই যে যৌগ ল্যাকটিক অ্যাসিডের যে যৌগটা আমরা দেখছি, যে কনফার্মেশন দেখছি, সেটার কিন্তু একটা প্রতিবিম্ব এখানে সৃষ্টি হবে। সেই প্রতিবিম্বটা কীরকম হবে? দেখো, OH দর্পণের সামনে আছে, তাহলে OHটা দর্পণের সামনেই হবে। আবার এইখানে যে হাইড্রোজেন দর্পণ থেকে অনেকটা দূরে আছে, তাহলে দর্পণ থেকে দূরে হাইড্রোজেন থাকবে। আবার এখানে দেখো অ্যাসিডিক গ্রুপ ওপরে থাকবে, নিচের দিকে হচ্ছে CH3 গ্রুপ থাকবে। তাহলে এইখানে এই যে তোমার এটাকে আমি 1 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার দিলাম, এই দুটো কিন্তু যৌগ একই যৌগ, কেবলমাত্র এদের কিন্তু আমরা ডি বা এল পেয়ার বলতে পারি। এটা যদি ডি হয়, এটাকে আমরা এল বলবো, এটাকে আমরা ডি বলছি, ডি বা পজিটিভ বলছি ল্যাকটিক অ্যাসিড, এটাকে আমরা বলবো যে এল বা নেগেটিভ ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, দুটাই কিন্তু ল্যাকটিক অ্যাসিডের কনফার্মেশন। তো ডি আর এল কি সেটা কিছুক্ষণ পর বলছি, আগে তো আমরা একটু এটা বুঝে নাও। এটা যদি মিরার ইমেজ ঘটে, এই যে একের যদি মিরার ইমেজ, অর্থাৎ দর্পণের যে প্রতিবিম্ব, সেটা যদি 2 হয়, তাহলে 1 আর 2 পরস্পর দেখবে, যদি আমরা একটাকে তুলে নিয়ে 2-এর ওপর যদি বসাই, তাহলে কিন্তু দেখব এরা পরস্পর কিন্তু সুপার ইম্পসিবল হচ্ছে না। কীরকম জিনিসটা সুপার ইম্পসিবল জিনিসটা? দেখো, আমরা যদি একে দর্পণের সামনে রাখি, তাহলে কিন্তু দেখব আমরা যে এই পাবো, এদের পার্শ্বীয় পরিবর্তন ঘটেছে। আমরা এটা ক্লাস 10-এ পড়েছি, 8-এ পড়েছি। ঠিক আছে, এটাকে ধরে নিয়ে যদি আমরা এই এ বসাই, অর্থাৎ এটাকে যদি 1 নাম্বার বলি, এটাকে 2 নাম্বার বলি, তাহলে এই এটাকে নিয়ে যদি এই মিরার ইমেজের ওপর যদি বসাই, তাহলে কিন্তু তারা পরস্পর সুপার ইম্পসিবল হয়ে যায়। ঠিক আছে, এইটার ক্ষেত্রে হচ্ছে সুপার ইম্পসিবল এরা, বা সমাপাতিত হয়ে যাবে। কিন্তু যদি আমরা বি নিই, বিটাকে মিরার ইমেজে ঘটাই, তাহলে বি এর মিরার ইমেজ ঘটালে কিন্তু মিরার ইমেজটা এইরকম হবে। ফলে এখানে এই যে বি বস্তু, তার যদি মিরার ইমেজ এখানে যেটা উৎপন্ন হলো, তার ওপর যদি আমরা উপরপাতিত করি, অর্থাৎ বি তো এটা আছে, এবারে এর ওপর যদি আমরা এই
এই বস্তুটাকে বিটাকে যদি উপরিপাতিত করি তখন কিন্তু সেটা কিন্তু এই রকম হয়ে যায়। ফলে এরা পরস্পর কিন্তু উপরিপাতিত হচ্ছে না, অর্থাৎ এটাকে বলবো আমরা নন সুপার ইম্পসিবল, নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ। ঠিক আছে, বা বলতে পারি বাংলায় সমপাতিত হয় না এই রকম হচ্ছে দর্পণ প্রতিবিম্ব। আর এটার ক্ষেত্রে কিন্তু সমপাতিত হচ্ছিল, তাই এটাকে আমরা বলবো সুপার ইম্পসিবল মিরর ইমেজ। কথাটা কি আমার বোঝা গেল? তাহলে সুপার ইম্পসিবল মিরর ইমেজ কি আর নন সুপার ইম্পসিবল মিরর ইমেজটা কি সেটা আমরা বুঝতে পারলাম। তাহলে এখানে ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিড পরস্পর কিন্তু উপরিপাতিত হয় না। তাহলে আমরা লিখে দিতে পারি ডি ল্যাকটিক অ্যাসিড ও এল ল্যাকটিক অ্যাসিড পরস্পর নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ দেয়। তাহলে এরা কিন্তু এই যে ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিড পরস্পর কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ, অর্থাৎ এরা পরস্পর অপটিক্যাল আইসোমার বা আলোকীয় সমাবয়তা বলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা 1 আর 2কে কি বলবো? আলোকীয় সমাবয়তা বা অপটিক্যাল আইসোমার। মারিজম, অপটিক্যাল আইসোমারিজম। ক্লিয়ার হলো? তাহলে অপটিক্যাল আইসোমারিজম জিনিসটা কি সেটা তোমাদের কাছে একদম ক্লিয়ার। এবারে আমরা জানবো কাইরাল সেন্টার বা অপ্রতিসম কেন্দ্র। অপ্রতিসম কেন্দ্র, ঠিক আছে। তো এই অপ্রতিসম কেন্দ্র বা কাইরাল সেন্টারটা কি? দেখো, আমরা হাইড্রোকার্বনের ক্ষেত্রে যে কার্বনের উপস্থিতি দেখেছি, সেই যে কার্বন পরমাণু, একটা কার্বন পরমাণু ধরে নিলাম আমরা সি, ঠিক আছে, কার্বন পরমাণুকে সি দ্বারাই চিহ্নিত করি। তো কার্বন পরমাণুর সাথে কার্বনের তো যোজ্যতা হচ্ছে 4, ঠিক আছে, তাহলে 4টা গ্রুপ দ্বারা যুক্ত থাকবে। যদি এই 4টা গ্রুপই বা যে গ্রুপগুলোর সাথে যুক্ত আছে কার্বন পরমাণুটি, সেই 4টা গ্রুপই যদি আলাদা আলাদা হয়, এই 4টা গ্রুপ তো আলাদা, একটা হচ্ছে অ্যাসিডিক গ্রুপ, একটা অ্যালকোহলিক গ্রুপ, একটা মিথাইল গ্রুপ আর একটা আছে এইচ গ্রুপ। তাহলে এই 4টা গ্রুপ যেহেতু আলাদা হয়, তখন কিন্তু এই যে কার্বন, এই কার্বনটাকে স্টার দ্বারা লেখা হয়। আর এই যে কার্বনকে স্টার দ্বারা লিখেছি, এইটাকে আমরা বলবো কাইরাল কার্বন, বা যেটাকে আমরা বলবো কাইরাল সেন্টার। ঠিক আছে, এটাকে কিন্তু আমরা অপ্রতিসম কেন্দ্র বলি বা অপ্রতিসম কার্বন বলবো। তো দেখো, আরও একটা যদি উদাহরণ দিই, ধরলাম এটা অ্যাসিডিক গ্রুপ, আর একটা এইচ আছে, আর একটা এইচ আছে, আর এখানে CH3 গ্রুপ আছে। তাহলে কার্বনে দেখো দুটো হচ্ছে, একটা অ্যাসিডিক গ্রুপ, একটা মিথাইল গ্রুপ, আর দুটো হচ্ছে হাইড্রোজেন পরমাণু উপস্থিত আছে। তাহলে এখানে দেখো দুটো গ্রুপ কিন্তু সেম, এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন পরস্পর সেম আছে, একই রকম আছে। তাহলে এই 4 ধরনের গ্রুপ কিন্তু পেলাম না কার্বনের সঙ্গে যুক্ত, ফলে এটাকে আমরা কাইরাল কার্বন বলতে পারবো না, এটাকে বলবো আমরা অ্যাকাইরাল সেন্টার বা অ্যাকাইরাল কার্বন। ঠিক আছে, এটাকে বলবো আমরা প্রতিসম কেন্দ্র বা প্রতিসম কার্বন। কথাটা কি বোঝা গেল? ক্লিয়ার? এইভাবে কিন্তু আমরা কিন্তু কাইরালিটি খুঁজে দেখব, কার্বন পরমাণু বা
যে কার্বন পরমাণুটা যৌগের মধ্যে উপস্থিত আছে তার কাইরালিটি বজায় আছে কি না। ঠিক আছে, এবারে আরেকটা উদাহরণ দেখে নিই আমরা, তাহলে আমাদের জিনিসটা আরও সোজা মনে হবে। আমরা টার্টারিক অ্যাসিড নিচ্ছি, ঠিক আছে, টার্টারিক অ্যাসিড নিলাম, এটা হচ্ছে টার্টারিক অ্যাসিড। এই টার্টারিক অ্যাসিডের মধ্যে দেখো, আমরা যদি নাম্বারিং করি, এটাকে 1 বলবো, এটাকে 2 কার্বন বলবো, এটা 3 কার্বন, এটাকে হচ্ছে 4 কার্বন আমরা বলবো। তো দেখো এখানে 2 কার্বন যেটা, সেই 2 কার্বনের সাথে দেখো 3টে, এই দেখো OH COH আর H, আর এই পুরো অংশটা একটা। তাহলে আমরা 2 কার্বনের যদি এটা দেখি, 2 কার্বনে একটা হচ্ছে অ্যাসিডিক গ্রুপ, OH গ্রুপ, একটা H গ্রুপ, আর এই টোটাল অংশটাকে আমরা ধরে নিচ্ছি M গ্রুপ। ঠিক আছে, তাহলে এখানে 4টাই কিন্তু ইন্ডিভিজুয়াল গ্রুপ আছে, ফলে এই যে 2 কার্বন সেইটাকে আমরা কিন্তু কাইরাল কার্বন বলবো, ঠিক আছে, বা কাইরাল সেন্টার বলবো। তারপর আমরা 3 কার্বনের কথা যদি ভাবি, এই 3 নম্বর কার্বনের কথা বলছি, এই 3 নম্বর কার্বনে দেখো ঠিক একই রকমভাবে এখানে অ্যাসিডিক গ্রুপ, কার্বক্সিলিক গ্রুপ, আর OH, আর এই পুরো অংশটাকে আমরা M ধরে নিচ্ছি, এই পুরো অংশটাকে আমরা কি করছি, M ধরে নিচ্ছি, তাহলে M, তাহলে এখানে 4টা গ্রুপ আলাদা, ফলে এখানে এই কার্বনটাকে, 3 নম্বর কার্বনটাকে আমরা কি বলবো, কাইরাল কার্বন। তাহলে এইখানে আমরা বলে দিতে পারি যে 2 আর হচ্ছে 3, এই দুটোই হচ্ছে কাইরাল কার্বন, বা যেটাকে বলতে পারি অপ্রতিসম কার্বন বা অপ্রতিসম কেন্দ্র। বোঝা গেল? এইটা হচ্ছে কাইরাল সেন্টারের বিস্তারিত বিবরণ। যদি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে থাকি, ধরলাম এই হোমওয়ার্কটা করে নিয়ে আসবে, এখানে এই কার্বনটার কাইরালিটি বের করতে হবে তোমাদের, ঠিক আছে। আরেকটা দিচ্ছি, এখানে এই যে 2 নম্বর কার্বন C2 আর C3, এদের কাইরালিটি চিহ্নিতকরণ করো। আশা করি এই দুটো যে আমরা হোমওয়ার্ক দিলাম, এটা আশা করি তোমরা পারবে। যদি না পারো পরের দিন বলবে কমেন্ট বক্সে, আমি অবশ্যই এটা সলিউশন করে দেব। এরপরে আমরা জানবো যে প্লেন অফ সিমেট্রি বা প্রতিসাম্য তল। প্রতিসাম্য তল জিনিসটা কি? দেখো, প্রতিসাম্য তল জিনিসটা হচ্ছে একটা কাল্পনিক একটা তল, যে কাল্পনিক তল দ্বারা কোনো একটা যৌগকে 2 ভাগে ভাগ করা যায় এবং দুটো ভাগ একে অপরের তোমার দর্পণ প্রতিবিম্ব হবে। কীরকম জিনিসটা দেখো, আমরা যে মেসো টার্টারিক অ্যাসিড নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো মেসো টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে তোমরা দেখবে যে মেসো টার্টারিক অ্যাসিড, ঠিক আছে। এই মেসো টার্টারিক অ্যাসিডকে যদি আমরা দুটো অংশে ভাগ করি, আমরা এই অংশ দ্বারা ভাগ করলাম, তাহলে এই উপরের পোর্শনে একটা আর নিচের পোর্শনে একটা, এরা পরস্পর দেখো যদি দুটো অংশে ভাগ করি এবং এইখানে যদি একটা আয়না বা দর্পণ রাখি, ঠিক আছে, দর্পণ যদি রাখা হয়, তাহলে এই উপরের অংশটা নিচের অংশের সঙ্গে কিন্তু মিরার ইমেজ হবে, অর্থাৎ দর্পণের প্রতিবিম্ব হবে, ঠিক আছে। তাহলে এই যে কাল্পনিক তলে আমরা
একটা মিরর রাখলাম বা দর্পণ রাখলাম এবং সেই দর্পণের সাপেক্ষে এই যে মেসোটার্টারিক অ্যাসিড দুটো অংশে বিভক্ত হয়ে গেল এবং দুটো অংশ বিভক্ত হয়ে যাওয়ার পর তারা কিন্তু একে অপরের দর্পণের প্রতিবিম্ব হয়ে যাচ্ছে। তাহলে এই যে কাল্পনিক তল, এই কাল্পনিক তলটাকে আমরা তখন প্লেন অফ সিমেট্রি বা সিগমা প্লেন বলবো। ঠিক আছে, এটাকেই বলবো প্রতিসাম্য তল বা যেটাকে ইংরেজিতে প্লেন অফ সিমেট্রি বলা হয়। ঠিক আছে, প্লেন অফ সিমেট্রি যেটাকে আমরা ইন্ডিকেট করি আলফা প্লেন দ্বারা, এই সিগমা প্লেন দ্বারা ইন্ডিকেট করি। বোঝা গেল? তাহলে প্লেন অফ সিমেট্রি কাকে বলে যদি আমরা আক্ষরিকভাবে দেখি তাহলে কি বলবো, যে কাল্পনিক তল দ্বারা কোনো অণুকে দুটি সমান ভাগে বিভক্ত করে এবং একটি অংশ অপরটির দর্পণ প্রতিবিম্ব হয়, সেই কাল্পনিক তলকে প্রতিসাম্য তল বলে। বোঝা গেল? দেখো, এই দুটোর মধ্যে যদি আমরা প্লেন অফ সিমেট্রি আছে কিনা বা প্রতিসাম্য তল আছে কিনা যদি পরীক্ষা করি, তাহলে দেখো এই প্রথমটার ক্ষেত্রে যদি আমরা এই যে পুরো দুটো অংশে ভাগ করে দিলাম, একটা এই অংশ এলো আর একটা এই অংশ এলো। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা একটা দর্পণ রাখি বা দর্পণ দিয়ে দেখি, অর্থাৎ আমি বলতে চাইছি এটা এই পুরোটা যদি একটা যৌগ হয় এইভাবে একটা প্লেন রাখার কথা। ঠিক আছে, এটা এই লালটা যদি পুরোটা একটা অণু হয় তাহলে এই অণুর মধ্যে এইভাবে একটা যদি আমরা তোমার মিরর লিখে দিই তাহলে কি হবে, এই অংশটা আর এই অংশটা পরস্পর যদি দেখতে একই রকম হয় বা একে অপরের দর্পণ প্রতিবিম্ব হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে আমরা এই জায়গাতে একটা প্লেন অফ সিমেট্রি থাকবে, অর্থাৎ প্রতিসাম্য তল থাকবে। সেই জিনিসটাই আমরা এখানে চিন্তা ভাবনা করছি যে এখানে একটা কাল্পনিক যদি তল রাখি বা কাল্পনিক তল বা একটা মিরর বা দর্পণ যদি রাখি, দর্পণ রাখলে এই ওপরের অংশ আর নিচের অংশ কিন্তু পরস্পরের প্রতিবিম্ব কি হবে, এই অংশটা এই অংশের সাথে কি প্রতিবিম্ব হচ্ছে না, আলাদা। ঠিক আছে, তো আলাদা হওয়ার জন্যই কিন্তু এর ক্ষেত্রে কিন্তু এইখানে কোনো রকমের সিগমা প্লেন বা প্রতিসাম্য তল নেই। তাহলে আমরা বলে দেব কোনো প্রকার প্রতিসাম্য তল নেই। ঠিক আছে, এরপরে এই অণুটার ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে দেখব আমরা এইখানে যদি একটা মিরর রাখি বা দর্পণ রাখি, দর্পণ রাখলে ওপরের অংশটা নিচের অংশের সাথে দেখবি একদম ম্যাচ করে যাচ্ছে। এই ওপরের অংশটা এই নিচের অংশের সাথে কি হচ্ছে, ম্যাচ করে যাচ্ছে, অর্থাৎ এরা একে অপরের দর্পণ প্রতিবিম্ব। তাহলে এখানে কিন্তু একটা প্রতিসাম্য তল অবস্থান করে, সাম্যতল অবস্থান করে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা প্রতিসাম্য তলের উপস্থিতি দেখতে পাব। ক্লিয়ার? এরপর আমরা দেখব সেন্টার অফ সিমেট্রি কি, বা যেটাকে আমরা বলি প্রতিসাম্য কেন্দ্র।
প্রতিসাম্য কেন্দ্র বা সেন্টার অফ সিমেট্রিটা কি? দেখো, সেন্টার অফ সিমেট্রিটা হলো কোনো একটা অণুর মধ্যে যদি উপস্থিত যে পরমাণু বা কোনো মূলক বা গ্রুপ যদি উপস্থান করে, তখন এই যে ধরলাম এই যে ট্রাক্সলিক অ্যাসিড আছে, এই ট্রাক্সলিক অ্যাসিডের এখানে তোমার হচ্ছে পিএইচ অর্থাৎ ফিনাইল গ্রুপ, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে কার্বক্সিলিক গ্রুপ, এখানে হাইড্রোজেন ফিনাইল গ্রুপ, হাইড্রোজেন কার্বক্সিলিক গ্রুপ। তাহলে এই যে তোমার যদি আমরা এই যে অণুটা নিয়েছি ট্রাক্সলিক অ্যাসিড, এই যে এই অংশটা, এটা তো একটা তল, ঠিক আছে? জিনিসটা একটু কল্পনা করার চেষ্টা করো, ঠিক আছে? তো এটা তল, এই তলের সাপেক্ষে, এই তলের সাপেক্ষে ওপরে অর্থাৎ এভাবে দেখো কার্বক্সিলিক গ্রুপ, ফিনাইল গ্রুপ, হাইড্রোজেন গ্রুপ রয়েছে, ঠিক আছে? আমি এগুলো গোল গোল করে দিচ্ছি, যেগুলো অ্যাবাভ দ্য প্লেনে আছে, অর্থাৎ এই প্লেনের উপরের দিকে যেগুলো আছে, ঠিক আছে? আর নিচের দিকে যেগুলো আছে দেখো, সেগুলো কিন্তু গোল গোল করা নেই। এখানে কার্বক্সিলিক গ্রুপ, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে ফিনাইল গ্রুপ। ক্লিয়ার হলো? এবারে এইখানে উপস্থিত যে কার্বক্সিলিক গ্রুপ, এই কার্বক্সিলিক মূলক, এইখান থেকে যদি আমরা একটা কাল্পনিক রেখা নিয়ে যাই, তাহলে দেখব যে সেই কাল্পনিক রেখাটি এই যে তল যেটা আমরা কালার করে রেখেছি, সেই তলেকে ভেদ করে বিপরীত দিক থেকে হচ্ছে ওই কার্বক্সিলিক গ্রুপের সাথে কী করছে, সমদূরত্বে অবস্থান করেছে। অর্থাৎ এটাকে যদি আমরা সেন্টার হিসেবে ধরি, তাহলে এখানে কার্বক্সিলিক গ্রুপ এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, আবার এইখান থেকে ওই ভেতরের দিকে কার্বক্সিলিক গ্রুপের সেইখান পর্যন্ত দূরত্ব একই, ঠিক আছে? ঠিক একই রকমভাবে এই যে ফিনাইল গ্রুপ, এর যা দূরত্ব, ঠিক নিচের যে ফিনাইল গ্রুপটা আছে তার দূরত্ব সেম। এইখানে হাইড্রোজেনের সঙ্গে ওই পাশের হচ্ছে হাইড্রোজেনের দূরত্ব সেম, এই হাইড্রোজেনের সাথে ওই পাশের হাইড্রোজেনের দূরত্ব সেম। ফলে এই যে কাল্পনিক যে কেন্দ্র, এই তলটার ওপর যে কাল্পনিক যে ডার্ক লাইন যেটা করেছি সেটা কেন্দ্র, সেই কেন্দ্রটাকেই বলা হয়, এই যে কেন্দ্র, এই কেন্দ্রটাকেই বলবো আমরা প্রতিসাম্য কেন্দ্র, বা যেটাকে বলবো সেন্টার অফ সিমেট্রি। বোঝা গেল? তাহলে প্রতিসাম্য কেন্দ্র জিনিসটা ক্লিয়ারলি বোঝা গেল। জাস্ট এই জিনিসগুলো তোমরা কিন্তু ক্লাস 11-এ পড়ে এসেছো, আর একবার একটু দেখে নিলে ক্লিয়ার হলো। এরপরে আমরা জানবো অল্টারনেট অ্যাক্সিস অফ সিমেট্রি, বা যেটাকে আমরা বাংলাতে বলবো পরিবর্তিত প্রতিসাম্য কেন্দ্র। এটাকে আমরা কি বলবো? পরিবর্তিত প্রতিসাম্য, কেন্দ্র না, অক্ষ, ঠিক আছে? অল্টারনেট অ্যাক্সিস অফ সিমেট্রি। এখানে দেখো, অল্টারনেট অ্যাক্সিস অফ সিমেট্রি মানে হলো কোনো একটা অণু নেব, ঠিক আছে? কোনো যৌগের একটা অণু নেব, সেই অণুটাকে যদি আমরা তাদের গাঠনিক কাঠামো লেখার পর তাকে আমরা রোটেশন ঘটিয়ে যে স্ট্রাকচারটা পাবো, সেই স্ট্রাকচারে যদি আমরা মিরর ইমেজ নিই, তাহলে সেই মিরর ইমেজটা যদি আগের যে অণু তার সঙ্গে সেম হয়, তখন যে অ্যাক্সিস বরাবর আমরা বা যে অক্ষ বরাবর আমরা অণুটাকে রোটেশন করলাম, সেই অক্ষটাকে তখন পরিবর্তিত প্রতিসাম্য অক্ষ বলা হবে, ঠিক আছে? তো আমরা ট্রাক্সলিক অ্যাসিডকে নিয়েই আমরা উদাহরণটা দেখব, ঠিক আছে? তো ট্রাক্সলিক অ্যাসিডের যে সংকেত, সেই সংকেতটা আমরা লিখে নিলাম। এরপর এই ট্রাক্সলিক তোমার অ্যাসিডকে আমরা 180 ডিগ্রি রোটেশন ঘটাবো। কিভাবে ঘটাবো? এই বরাবর হচ্ছে, এটা একটা অ্যাক্সিস ধরলাম, এই অ্যাক্সিস বরাবর আমরা 180 ডিগ্রি রোটেশন করছি, ঠিক আছে? তাহলে 180 ডিগ্রি বরাবর যদি রোটেশন করি, আমাদের রোটেশনের ফলে যেটা যৌগটার আমরা কাঠামো পাবো সেটা এইরকম হবে।
দেখো 180 ডিগ্রি রোটেশন বলতে এখানে যে ফিনাইল গ্রুপ আছে আর হাইড্রোজেন আছে, ঠিক আছে, এই কোনাকোনি, তাদের এটা 180 ডিগ্রি বলতে এই ফিনাইলটা এই হাইড্রোজেনের কাছে আসবে আর হাইড্রোজেনটা ওইখানে যাবে। ঠিক একই রকমভাবে এই হাইড্রোজেনের জায়গায় ফিনাইলটা যাবে আর ফিনাইলের জায়গায় হাইড্রোজেন আসবে। ঠিক একই রকমভাবে কার্বক্সিলিক গ্রুপের জায়গায় হাইড্রোজেন যাবে, আবার হাইড্রোজেনের জায়গায় কার্বক্সিলিক গ্রুপ আসবে। সেই রকমভাবেই আমরা স্ট্রাকচারটা পাই, ঠিক আছে। তো যে স্ট্রাকচারটা পেলাম তার যদি আমরা মিরর ইমেজ নিই, অর্থাৎ একটা দর্পণ রাখি, সেই দর্পণে যদি প্রতিবিম্ব নিই তাহলে প্রতিবিম্বটা ঠিক এই রকম হয়। দেখো এইখানে যে প্রতিবিম্বটা পেলাম, এই প্রতিবিম্ব আর এইখানে যে যৌগ, যৌগের যে অণু প্রাথমিকভাবে যেটা নিয়েছিলাম তার সঙ্গে কিন্তু দেখো এটা কিন্তু পুরো ম্যাচ করে যাচ্ছে, অর্থাৎ এই দুটো যে অণুর যে কাঠামো কিন্তু সেম, একই রকম, ঠিক আছে। তাহলে আমরা রোটেশন করার পর 180 ডিগ্রি রোটেশন করার পর তারপর কি করলাম, তারপর তার দর্পণের প্রতিবিম্ব নিলাম। দর্পণ প্রতিবিম্ব নেওয়ার পর দেখলাম যে দুটো হয়েছে আগের মতো স্ট্রাকচার আসছে। ফলে এরা 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 যে অক্ষের সাপেক্ষে রোটেশনটা ঘটছে, এই যে অক্ষ, এই অক্ষটাকে তখন আমরা বলে দেব যে অল্টারনেট অ্যাক্সিস অফ সিমেট্রি, ঠিক আছে। দেখো গুরুত্বপূর্ণ বিষয় যে কন্ডিশন ফর অপটিক্যাল আইসোমারিজম, অর্থাৎ আলোকীয় সমবায়তার শর্তাবলী কী কী। মুখ্য তিনটে পয়েন্ট আছে, যে তিনটে পয়েন্টে আমরা জানব যে আলোকীয় সমবায়তার শর্ত। প্রথম পয়েন্ট আমি একটু বলে দিই যে যৌগের অণুতে দর্পণ প্রতিবিম্ব পরস্পর উপরিপাতিত যাতে না হয়, অর্থাৎ নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ যেন হয়, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, কাইরাল কার্বন বা কাইরাল সেন্টার একটা থাকতে হবে বাধ্যতামূলক, ঠিক আছে, মিনিমাম একটা। আর কি, এই যে যেগুলো দেখে এলাম, প্লেন অফ সিমেট্রি বা প্রতিসাম্য তল, বা সেন্টার অফ সিমেট্রি প্রতিসাম্য কেন্দ্র, বা অল্টারনেট অ্যাক্সিস অফ সিমেট্রি বা পরিবর্তিত প্রতিসাম্য অক্ষ, এদের মধ্যে কোনো সিমেট্রি যেন না থাকে। যদি একটাও যদি সিমেট্রি থাকে তখন কিন্তু সে আলোকীয় তোমার হচ্ছে সমবায়তা দেখাবে না, ঠিক আছে, অপটিক্যালি অ্যাক্টিভ হবে না। তো সেইগুলো আমরা লিখে নিই, তারপর জিনিসটা আরও একবার বলে দিচ্ছি। তাহলে আলোকীয় সমবায়তার শর্তগুলো কি কি হবে, যে যৌগের যে অণু থাকবে এবং তার যে দর্পণ প্রতিবিম্ব তারা পরস্পর কিন্তু নন সুপার ইম্পসিবল হবে, অর্থাৎ পরস্পর উপরিপাতযোগ্য হবে না। দ্বিতীয়ত হচ্ছে কি, যৌগটিতে একটিমাত্র অপ্রতিসম বা কাইরাল কার্বন পরমাণুর উপস্থিতি থাকতে হবে, ঠিক আছে। আর 3 নাম্বার হচ্ছে, দেখো প্রতিসাম্য তল প্লেন অফ সিমেট্রি বা প্রতিসাম্য কেন্দ্র সেন্টার অফ সিমেট্রি, পরিবর্তিত প্রতিসাম্য অক্ষ অল্টারনেট অ্যাক্সিস অফ সিমেট্রি, এই তিনটার কোনোটাই থাকা যাবে না। যদি এই তিনটার মধ্যে কোনো একটা উপস্থিত থাকে তখন কিন্তু সেই যৌগটি বা সেই আইসোমারটি আলোকীয় সমবায়তা প্রদর্শন করবে না। বোঝা গেল? এইগুলোই হচ্ছে এই তিনটেই শর্ত আলোকীয় সমবায়তার শর্ত, ঠিক আছে। দেখো এনানসিওমার জিনিসটা কি, এনানসিওমার জিনিসটা হলো, দেখো যখন দুটো আইসোমার পরস্পর দর্পণের প্রতিবিম্ব হয়, কিন্তু তারা দর্পণের প্রতিবিম্ব হওয়ার সত্ত্বেও তারা কিন্তু এই যে দর্পণের প্রতিবিম্ব হলো তারা কিন্তু নন সুপার ইম্পসিবল কিন্তু মিরর ইমেজ, অর্থাৎ তারা পরস্পর সমাপতিত হবে না। সেই সমস্ত যৌগ দুটোকেই তখন আমরা এনানসিওমার বলবো, ঠিক আছে। তাহলে যে সমবায়তা দুটি দর্পণের পরস্পরের প্রতিবিম্ব কিন্তু
একটি অপরটির সমাপতিত হয় না অর্থাৎ নন সুপার ইম্পসিবল, তাদেরকে আমরা এনানসিওমার বলবো। ঠিক আছে, তো আমরা যে ম্যালিক অ্যাসিড নিয়ে উদাহরণটা দেখে নিই। ম্যালিক অ্যাসিড নিলাম, ঠিক আছে, এটা হচ্ছে ডি ম্যালিক অ্যাসিড। ক্লিয়ার? এখানে যদি আমরা একটা দর্পণ ব্যবহার করি তাহলে আমরা এখানে একটা মিরর ইমেজ পাবো। তাহলে এখানে দেখো মিরর ইমেজ দেখো, এখানে যে আমরা দর্পণটা ব্যবহার করছি, দর্পণের সামনে কিন্তু OH আছে, তাহলে OHটা এখানে হবে। আর দর্পণ থেকে অনেক দূরে কিন্তু H আছে, তাহলে Hটা দূরে হবে। আর বাকি এক্সেস বরাবর হচ্ছে তোমার COOH, CH2, COOH। এটা যদি ডি ম্যালিক অ্যাসিড হয়, এটাকে আমরা বলবো এল ম্যালিক অ্যাসিড। এখানে ডি ম্যালিক অ্যাসিড কেন? দেখো এই যে কার্বন, এই কার্বনটা কিন্তু কাইরাল কার্বন, ঠিক আছে। এই কার্বনের ডান দিকে যদি OH বা কোনো একটা ইলেকট্রোনেগেটিভ পরমাণু উপস্থিত যুক্ত মূলক থাকে, তখন সেটাকে আমরা ডি বলবো ডান দিকে থাকলে। আর যদি লেফট সাইড অর্থাৎ বাম দিকে থাকে, তখন আমরা সেটাকে এল বলবো। বোঝা গেল? তাহলে এরা এই যে মিরর ইমেজ তৈরি হলো ডি ম্যালিক অ্যাসিড থেকে এল ম্যালিক অ্যাসিড, তাহলে ডি ম্যালিক অ্যাসিড আর এল ম্যালিক অ্যাসিড এরা পরস্পর যদি উপরিপাতিত করি, কিন্তু এরা উপরিপাতিত হয় না, অর্থাৎ এরা নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ গঠন করে। তাই এই দুটো হচ্ছে পরস্পর এনানসিওমার। এরপর দেখবো আমরা ডায়াস্ট্রিওমার। দেখো এইগুলোর বাংলা ইংরেজি দুটাই একই, কোনো সমস্যা নেই, এই নিয়ে তোমরা দ্বন্দ্বের মধ্যে থাকবে না। ডায়াস্ট্রিও আইসোমারের ক্ষেত্রে কি হয়, দুই বা ততোধিক ত্রিমাত্রিক যে সমবায়তা বা আইসোমার আমরা দেখব, তারা একে অন্যের সঙ্গে দর্পণের কোনো রকমের প্রতিবিম্বের কোনো মিল থাকবে না, তাদের কিন্তু আমরা ডায়াস্ট্রিও আইসোমার বলবো। তাহলে আমরা এই সংজ্ঞাটা লিখে নিই, ঠিক আছে। দুই বা ততোধিক ত্রিমাত্রিক সমবায়ী বা আইসোমার যখন একে অন্যের দর্পণ প্রতিবিম্ব হয় না, তখন তাদের আমরা ডায়াস্ট্রিওমার বলবো। আমরা উদাহরণ হিসেবে মেসোটার্টারিক অ্যাসিড নিয়ে নিচ্ছে। মেসোটার্টারিক অ্যাসিড, ঠিক আছে, এই মেসোটার্টারিক অ্যাসিড। আর তার সাথে নিয়ে নিচ্ছি আমরা অপটিক্যালি অ্যাক্টিভ টার্টারিক অ্যাসিড। অ্যাক্টিভ টার্টারিক অ্যাসিড। দেখো এই যে মেসোটার্টারিক অ্যাসিড আর অপটিক্যালি অ্যাক্টিভ টার্টারিক অ্যাসিড, এদের মধ্যে কোনো রকমের মিরর ইমেজ হয় না। এরা কিন্তু একই যৌগ, একই অণু, কিন্তু এদের মধ্যে কোনো সম্পর্ক আমরা কি দেখতে পাচ্ছি? এনানসিওমারের সম্পর্ক দেখতে পাচ্ছি না, মিরর ইমেজের সম্পর্ক দেখতে পাচ্ছি না। তাহলে এরা পরস্পর হয়ে যাবে ডায়াস্ট্রিওমার। এরা পরস্পর কি হবে? ডায়াস্ট্রিওমার। দেখো এল টার্টারিক অ্যাসিড আমরা নিয়েছি, আর আছে ডি টার্টারিক অ্যাসিড, আর হচ্ছে মেসোটার্টারিক অ্যাসিড। তাহলে এল টার্টারিক অ্যাসিডটি দেখো ডি টার্টারিক অ্যাসিডের মিরর ইমেজ, তাহলে এল টার্টারিক আর হচ্ছে ডি টার্টারিক এরা পরস্পর কি হবে? মিরর ইমেজ। আর মিরর ইমেজ হলে এরা পরস্পর কি হয়? সুপার ইম্পসিবল কিনা সেটা আমাদের দেখতে হবে। দেখব এল আর ডি টার্টারিক অ্যাসিড এরা পরস্পর কিন্তু নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ দেখায়। তাহলে এল আর ডি টার্টারিক অ্যাসিড এরা পরস্পর হবে এনানসিওমার। আরও একবার বলছি, এল টার্টারিক অ্যাসিডের যে মিরর ইমেজটা আমরা ডি টার্টারিক অ্যাসিড পেয়েছি, এই দুটো পরস্পর উপরিপাতযোগ্য নয়, তাই এরা হচ্ছে পরস্পর এনানসিওমার। ঠিক আছে। আর এখানে মেসোটার্টারিক অ্যাসিড, দেখবে মেসোটার্টারিক অ্যাসিডের এই মাঝ বরাবর প্লেন অফ সিমেট্রি আছে, প্রতিসাম্য তল আছে।
ঠিক আছে, প্রতিসম তল থাকার জন্য এরা কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়। ঠিক আছে, অপটিক্যালি যেহেতু ইনঅ্যাক্টিভ তাহলে এদেরকে আমরা বলবো মেসোটার্টারিক অ্যাসিড। ঠিক আছে, এর কোনো মিরার ইমেজ আমরা পাবো না। তাহলে এটাকে যদি আমরা 1 ধরি, এলটাকে ডিটাকে 2 ধরবো আর মেসোটাকে 3 ধরলাম, তাহলে আমরা এখানে বলতে পারি 1 আর হচ্ছে 2 এদের মধ্যে সম্পর্কটা কি? এদের মধ্যে সম্পর্কটা হবে এনানসিওমারিক সম্পর্ক, এনানসিওমারিক রিলেশন। আর যদি 1 আর 3 কথা বলা হয়, ঠিক আছে, 1-3 মধ্যে সম্পর্কটা কি হবে? 1-3 মধ্যে সম্পর্কটা হবে ডায়াস্ট্রিও, ডায়াস্ট্রিওমারিক রিলেশন, অর্থাৎ এরা পরস্পর ডায়াস্ট্রিওমার। আবার 2-3 এরা পরস্পর ডায়াস্ট্রিওমারিক রিলেশনশিপ অর্থাৎ ডায়াস্ট্রিওমার। আশা করি জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। সম্পর্কে হোমোমারটা কি? আমরা যেরকম এনানসিওমার দেখলাম, ডায়াস্ট্রিওমার দেখলাম, হোমোমারটা কেমন হবে? দেখো, হোমোমারের ক্ষেত্রে হচ্ছে যে দুটো আইসোমার আমরা নিব সেই দুটো আইসোমার একটি অপরটির ওপর অপরিপাতযোগ্য হবে, সুপার ইম্পসিবল হবে, ইম্পসিবল মিরর ইমেজ দেখাবে। ঠিক আছে, এবং তারা একটাই অণু হবে, তখন সেটাকে আমরা বলবো হোমোমার। তাহলে আমরা সংজ্ঞাটা দেখে নেব, ডেফিনেশনটা, তারপর তার উদাহরণটাও দেখে নিই। তাহলে যে সমাবয়ব বা আইসোমার দুটি একটি অপরটির ওপর অপরিপাতযোগ্য, সুপার ইম্পসিবল, সেই সমাবয়ব বা আইসোমার দুটিকে হোমোমার বলবো। তো আমরা এখানে দেখো, প্রকৃতপক্ষে যদি আমরা দেখি যে হোমোমারের ক্ষেত্রে দুটো হচ্ছে যে আমরা আইসোমার নেব, তারা কিন্তু একই রকম গঠন কাঠামো হবে। প্রকৃতপক্ষে আইসোমার দুটি একই গঠনাকৃতির হয়। যেমন উদাহরণ হিসেবে আমরা নিয়ে নিচ্ছি ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে, এটাকে আমরা এ ধরলাম। আরেকটা নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, তো এটাকে আমরা বি ধরছি। এখানে দেখো এ আর বি এরা দুটোই কিন্তু দেখো এরা একে অপরের কিন্তু মিরর ইমেজ নয়। ক্লিয়ার? আবার এদেরকে দেখো, যেমন যে বিটা পেয়েছি না, সেই বিটাকে যদি আমরা 180 ডিগ্রি রোটেশন ঘটাই, অর্থাৎ এই বরাবর যদি রোটেশনটা ঘটাই, ঠিক আছে, এই বরাবর, ঠিক আছে, এরকম আছে তো, এইটাকে ঘুরিয়ে আমরা এইরকম করব, তাহলে 180 ডিগ্রি হয়ে যাবে। আর 180 ডিগ্রি যখনই হয়ে যাবে, দেখো CH3 গ্রুপটা কোথায় আসবে? এইখানে আসবে। আর হচ্ছে এই কার্বক্সিলিক গ্রুপটা হচ্ছে বা অ্যাসিড গ্রুপটা কোথায় যাবে? ওইখানে যাবে। তাহলে আমরা এই প্রোডাক্টটা পাবো। আমরা রোটেশনটা করেই দেখি, 180 ডিগ্রি রোটেশন যদি ঘটাই, তাহলে এখানে হয়ে যাবে কার্বক্সিলিক গ্রুপ, আর এখানে হবে মিথাইল গ্রুপ, আর এইখানে এইচ হবে, আর এখানে ওইচ হবে। তাহলে দেখো এইটা আর এইটা পরস্পর কি হচ্ছে? একই রকম হচ্ছে না? তাহলে এটাকে আমরা হোমোমার বলবো। এটা পরস্পর মিরর ইমেজ নয়, সুপার ইম্পসিবল। ওকে, এরপর আমরা দেখব মেসো কম্পাউন্ড বা মেসো যৌগটা কি। দেখো, কোনো যৌগের মধ্যে যদি একাধিক অপ্রতিসম অর্থাৎ কাইরাল কার্বন উপস্থিত যদি থাকে এবং তাদের মধ্যে দেখা গেল যে যৌগটিদের মধ্যে কোন প্লেন অফ সিমেট্রি বর্তমান আছে, ঠিক আছে, প্লেন অফ সিমেট্রি যেটা হচ্ছে আমরা বলছিলাম যে দর্পণের প্রতিবিম্ব হবে, দুটো অংশে বিভক্ত হলে তারা একে অপরের সঙ্গে দর্পণের প্রতিবিম্ব হয়ে যায়, সেটাকে প্লেন অফ সিমেট্রি বলছিলাম আমরা, প্লেন অফ সিমেট্রি। সেই প্লেন অফ সিমেট্রি যদি উপস্থিত থাকে তখন তারা কিন্তু আলোকীয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যায়, অর্থাৎ
অপটিক্যাল ইনঅ্যাক্টিভ হয়ে যায়, ঠিক আছে। আর অপটিক্যাল ইনঅ্যাক্টিভ হয়ে গেলে তখন তাকে আমরা কি বলবো, মেসো কম্পাউন্ড বা মেসো যৌগ হিসেবে ধরে নেব, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা নামকরণ প্রায় সমস্ত কিছুই দেখলাম। এর পরের ভিডিওতে আমরা যেটা জানবো আরএস নোমেনক্লেচার এবং ডিএল নামকরণ, যেটা তোমাদের পরীক্ষায় একটা থাকবেই, বোঝা গেল? ওকে, তো নেক্সট ভিডিওর জন্য তোমরা অবশ্যই ভিডিওটার নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সেইখানে গিয়ে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবে পরে পরবর্তী ভিডিওটা তোমরা পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ।